প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি 20তম অংশ। ক্রমে দূরত্ব কমছে। পিছনে কিংয়ের পদশব্দ শুনতে পাচ্ছে লুজ। কখনো কখনো হুমড়ি খেয়ে পড়ছে সে, খিস্তি করছে। বেশি দূরে নয়, তারও পিছনে অন্যরা রয়েছে। অন্তত 3-4 জন মালিককে অনুসরণ করে ছুটে আসছে। আচমকা সামনে পাথুরে দেয়াল পড়ল। ওটা পেরিয়ে যেতে হবে। দেখেই হতাশায় মসড়ে পড়ল এমিলি। থামতে গিয়ে পিছলে খেয়ে পড়ে গেল। আর পারছি না লুস, দুর্বল কণ্ঠে বলল। আমি দুঃখিত, তুমি বরং চলে যাও। আমি সঙ্গে থাকলে ঠিক ধরা পড়ে যাবে। স্কার্ট পরেও যেভাবে ছুটেছ, তোমাকে 5 নম্বর দিতে হবে। স্মিথ হেসে বলল লুস। পিস্তল বের করেছে পকেট থেকে। আর যেহেতু এগোতে পারছি না, আপাতত এখানেই রুখে দাঁড়াবো। আসুক বেটারা, ওদের স্বাদ মিটিয়ে দেব। দেয়ালটা থাকায় ভালো হয়েছে, পেছন দিক নিয়ে ভাবতে হবে না। ঝোপঝাড় ঠেলে এগোনোর শব্দ আরো জোরালো হয়েছে। খুব কাছে চলে এসেছে শত্রু। পরপরই হুড়মুড় করে পড়ল কি যেন। সম্ভবত হুমড়ি খেয়ে পড়ে গেছে অনুসরণ করে আসা লোকটা। খিস্তির তুবড়ি ছুটল তার মুখে। শক্ত হয়ে গেল লুসের মুখ। কণ্ঠ শুনে বুঝেছে কিং আসছে পিছু নিয়ে। ততক্ষণে দাঁড়াতে পেরেছে এমিলি। মেয়েটিকে নিয়ে দেয়াল বরাবর কিছুটা সরে এলো লুস। বড়সড় এক ঝোপের গাঢ় ছায়ায় অবস্থান নিল। ছায়া ছাড়াও ঝোপের কারণে দেয়ালের এদিকটা সহজে চোখে পড়ে না। এখন আর দৌড়ে লাভ হবে না, কারণ যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে সার্কেল বি ক্রুরা। কয়েকজনের মিলিত শব্দ একেবারে কাছে চলে এসেছে। আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে এমিলির মুখ। শক্ত হাতে লুসের বাহু চেপে ধরেছে। বাম হাতে মেয়েটির কাঁধে চাপ দিল লুস। সাহস দেওয়ার প্রয়াস পেল, যদিও জানে এমন পরিস্থিতিতে সেটা সহজ নয়। ওর নিজেরই ভয় ও আশঙ্কায় বুক কাঁপছে। অন্তঃস্থল থেকে টের পাচ্ছে এবার আর রক্ষা নেই। দৈবাত কিছু না ঘটলে কেউ বাঁচাতে পারবে না ওদের। ঠিক তেমনই একটা ঘটনা ঘটল এবার। এই লুস, এদিকে চলে এসো, চাপা ও ফ্যাসফ্যাসে স্বরে বলল কেউ। জটিতে ফিরে তাকালো লুস। অন্ধকারে একটা হাত দেখতে পেল, হাতছানি দিয়ে ডাকছে ওকে। এমিলির কবজি চেপে ধরে দ্রুত সেদিকে গেল। অন্ধকারে মিশে গেল। আর তখনই কিং বেলেজার বেরিয়ে এলো ঝোপঝাড় থেকে। চাপা স্বরের নির্দেশনা পেয়ে পাথুরে দেয়ালের সরু ফাটল ধরে এগোলো ওরা। লুস জানে না আদেও কে এমন ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করেছে ওকে, কিন্তু অজ্ঞাত কোনো বন্ধু বলে ধরে নিয়েছে। এখন গা বাঁচানোই আসল কাজ। বন্ধুর পরিচয় পরেও জানা যাবে। মাথা নিচু করে সরু ট্যানেল বরাবর হামাগুড়ি দিয়ে এগোতে হলো এবার। বাইরে দেয়ালের কাছে খোলা জায়গায় হম্বিতম্বি করছে কিং বেলেজার। তার চড়া কণ্ঠের নির্দেশ আর গালাগাল শোনা যাচ্ছে। হঠাৎ দুই বন্দির এভাবে উধাও হয়ে যাওয়ার রহস্য ভেদ করতে পারছে না। মিনিট কয়েক যাওয়ার পর মাথার উপর থেকে পাথুরে দেয়াল চলে গেল। প্রমাণ সাইজের এক গুহায় এসে উপস্থিত হয়েছে লুস আর এমিলি। আবছাভাবে সামনে উদ্ধারকারী কাঠামো দেখতে পাচ্ছে। এতক্ষণে অবশ্য পরোপকারী বন্ধুটির পরিচয় অনুমান করতে পেরেছে লুস। এক কোণে চলে গেল লোকটি। ধীর গতিতে হাঁটে সে, জড়তাপূর্ণ। চ্যাপ্টা এক পাথরের উপর বসানো লণ্ঠন ধরালো। ম্লান আলো ছড়িয়ে পড়ল গুহায়। এবার তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেল। উধাও হয়ে যাওয়া মাইনার ক্যালিফোর্নিয়া। ভূত দেখছো না, আমি মানুষই। দুজনের বিস্মিত মুখ দেখে শব্দ করে হাসল বুড়ো। একেবারে কঠিন সময়ে
সময়ে আমাকে নিশ্চয় আশা করনি। না, আশা করিনি। স্মিথ হেসে বলল, লুস, জীবনে কাউকে দেখে বোধহয় এত খুশি আর হয়নি। মোক্ষম সময়ে এসে উপস্থিত হয়েছ। ক্যাল, আমাদের জীবন বাঁচিয়েছ। একটু দেরি হলে চিন্তা করো না বয়, বাধা দিল বুড়ো। আমাদের খুঁজে পাবে না কিং। তোমার কাছ থেকে বিদায় নেয়ার পর থেকে এখানেই ঘাপটি মেরে আছি, একেবারে কিংয়ের নাকের ডগায়। অথচ দেখো, কেউ টেরই পেল না। তোমার ভাইকে ঘোল খাইয়ে ছেড়েছি, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, ভাই হয়ে কেন তোমার পিছু লেগেছে সে? বৃত্তান্ত খুলে বলল লুস। সব শুনে কুঁচকে গেল বুড়োর ভুরু। স্কুইরেলের মতো চোখের কোণে ভাঁজ পড়েছে। তুমি তাহলে ব্লেজার নাও? যাক, শুনে ভালো লাগলো। আর অন্তত এবার যা হজম করতে পারবে তার চেয়ে বেশি গিলে ফেলেছে কিং। তুমুল গোলাগুলির চাপা শব্দ পৌঁছালো ওদের কানে। সঙ্গে সঙ্গে সরু এক দরজা দিয়ে বেরিয়ে গেল বুড়ো। দরজা না বলে বলা উচিত পাথরে ফাটল। মিনিট পূর্ণ হওয়ার আগেই ফিরে এলো সে। দুই কান পর্যন্ত বিস্তৃত হয়েছে হাসি। উল্লসিত স্বরে বলল, তুমুল লড়াই চলছে নিচে। আমার অনুমান সিপি যোগ দিয়েছে। তোমার কি ধারণা, সান? আনন্দে উজ্জ্বল হয়ে গেছে বুড়োর মুখ। শীর্ণ কাঁধ ক্ষণে ক্ষণে কাঁপছে উল্লাসের আতিশয্যে। সরু দরজার দিকে এগোলো লুস। আমার তো মনে হয় জনকে চেপে ধরেছে ওরা। ওর মুখে দুশ্চিন্তার ছাপ। আমাদের নিরাপদে পার হতে দিয়ে নিজে বিপদে পড়েছে সে। না, এখানে হাত পা গুটিয়ে বসে থাকা মোটেই ঠিক হচ্ছে না। নিচে গেলে সাহায্য করতে পারবো ওকে। শীর্ণ একটা আঙুল নেড়ে নিষেধ করলো মাইনার। সে কি তোমাকে মেয়েটার সঙ্গে থাকতে বলেনি? থতমত খেয়ে গেল লুস। হ্যাঁ বলেছে, কিন্তু কিন্তু টিন্তু নেই এর মধ্যে, কড়া স্বরে বলল বুড়ো। বিনা তর্কে নির্দেশ পালন করা উচিত। ফালতু লোক নয় ক্যালকিন। যা বলেছে বুঝে শুনে বলেছে। বাড়তি লোক হলে সেফ ঝামেলাই হবে। ঠিকই বলেছ। সব কিছু তুমি জানোও না, ক্যাল। ওর কাছে এত ঋণী আমি। এখানে নিশ্চিন্তে বসে থাকবো, অথচ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে লড়ে যাচ্ছে জন। কথা শেষ করলো না লুস, এগিয়ে গিয়ে এমিলির পাশে বসে পড়ল। স্পুরুষের একটা মোটাসোটা গুড়ির উপর কম্বল বিছিয়ে বসবার ব্যবস্থা করা হয়েছে। আসবাব বলতে একমাত্র এটাই আছে। মুহূর্তখানেক পরই উঠে দাঁড়ালো লুস। আলোর কাছে চলে গেল। মেঝে থেকে কুড়িয়ে পাওয়া একখণ্ড পাথর রয়েছে হাতে। আলোর বিপরীতে ধরে তীক্ষ্ণ মনোযোগে দেখল পাথর খণ্ডটা। আরে, সোনা আছে এখানে, ক্যাল। উত্তেজিত স্বরে ঘোষণা করল লুস। বুড়োর নিষ্পেহ মুখ দেখে বুঝে গেল ঠিকই অনুমান করেছে। তুমি তাহলে জানতে? সবাই মনে করেছিল তোমার আবিষ্কৃত খনি রয়েছে ওল্ড স্টারমেতে, কিন্তু আসলে ঠিক এখানে। এবার আকর্ণ হাসল মাইনার। তোমাকেও তাহলে বোকা বানাতে পেরেছি, সন্তুষ্টির সঙ্গে বলল সে। তোমরা যেমন ভাবো আমাকে, বুড়ো ক্যালিফোর্নিয়া আদপে ততটা বোকা নয়। কি বলো? কেমন গোল খাইয়ে ছেড়েছি সবাইকে। এবার ভাবতে পারো কি হবে কিংয়ের মনের অবস্থা যখন জানতে পারবে যে সোনার জন্য হন্য হয়ে উঠেছে সেই সোনা তার নাকের ডগায় রয়ে গেছে। আমি অন্য কাউকে বলে দিতে পারি। এই ভয় পাচ্ছ না? জানতে চাইল লুস। মাথা নাড়ল বুড়ো মাইনার। ওহো, তোমাকে চেনা হয়ে গেছে আমার। মুখ খুলবে কেন? তাতে যদি নিজের ভাগ কমে যায়। কি জানো, ভাবছি তোমাকে পার্টনার বানাবো। তুমি সেদিন আমাকে উদ্ধার না করলে হয়তো এতদিনে শকুনের খানা হয়ে যেতাম। কিন্তু ক্যাল, বলেছি না, কোনো কিন্তু টিন্তু নেই। কর্কশ স্বরে লুসকে থামিয়ে দিল ক্যালিফোর্নিয়া। যে সোনার খোঁজে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি, এখন তা খুঁজে পেলাম বটে, কিন্তু আনন্দ দূরে থাক, রীতিমতো অনুতাপই হচ্ছে আমার।
জীবনের সবই তো শেষ হয়ে গেল, আর আছে কি বলো? কিচ্ছু নেই। কি নিয়ে বা কিসের আশায় বাঁচব? বিস্ময় মাখানো মুগ্ধতা নিয়ে এমিলির দিকে তাকিয়ে আছে লুস। কষ্টার্জিত অর্জনের পরও যে কারো তিক্ত অনুভূতি হতে পারে তা তরুণ বয়সে বিশ্বাস বা উপলব্ধি করা কঠিন। এটাই তারুণ্যের ধর্ম। সবকিছু রঙিন চোখে দেখা যায়, বাস্তবতার সঙ্গে নিবিড় সম্পর্ক যে সবসময় থাকবে তা নয়। তোমার কি মনে হয়, নতুন আরেকটা খনি খুঁজে বের করবার জন্যে হাতেরটা বিসর্জন দেবেও? কৌতুকের স্বরে জানতে চাইল লুস। আমাদের জন্য বোধহয় এটা পরম পাওয়া। ভুরু কোচকালো এমিলি, মিটিমিটি হাসছে। কই, আমার কথা তো কিছু বলেনি। তবে তুমি যে ধনী হয়ে যাচ্ছ তাতেই খুশি আমি, লুস। আগেও বলেছি আমি, আর্দ্র ও আবেগাক্রান্ত স্বরে বলল লুস। তুমি ছাড়া দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ আমি, নিঃস্ব ও হতদরিদ্র। লুসের হাতের মুঠো চেপে ধরল এমিলি। পদশব্দ পেয়ে ফিরে তাকালো। ফের গুহামুখে চলে গিয়েছিল ক্যালিফোর্নিয়া। খবর নিয়ে ফিরে এসেছে। গুহার ভিতরে ঢুকবার সময় ইচ্ছাকৃত কাশল সে। একসময় তোমাদের মতোই তরুণ ছিলাম আমি, রহস্যময় সুরে বলল বুড়ো মাইনার। তবে তোমাদের কাছে হয়তো বিশ্বাস হবে না। যাকে পুরানো কাসুন্দি ঘেটে লাভ নেই। বাইরে লড়াই সমান তালে চলছে। আমার মনে হয় শেষ পর্যন্ত কোন পক্ষ যেতে তা না জেনে, অর্থাৎ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের বাইরে না বেরোনোই ভালো। উইন্ডিগামী টেইল ব্যবহার করলেও উইন্ডির ধারে কাছেও গেল না মাইক পার্কারের দল। বরং অল্প সময়ের জন্যে টেইল ছেড়ে শহর এড়িয়ে গেল। তারপর ফের সচরাচর টেইল ধরে সার্কেল বি রাঞ্চের কাছাকাছি পৌঁছালো। যথেষ্ট দূরে ঘোড়া রেখে পায়ে হেঁটে এগোলো জোড়ায় জোড়ায়। রান্স হাউসকে সামনে রান্স হাউসকে সামনে রেখে ঢাল ধরে এগোচ্ছে। যথাসম্ভব গাছপালার আড়াল ব্যবহার করছে। ঘুটঘুটে অন্ধকার সাহায্য করছে ওদের। রান্স হাউস থেকে আনুমানিক 100 গজ দূরত্বে পৌঁছে ঝোপের আড়ালে অবস্থান নিল সবাই। এবার সংকেতের অপেক্ষায় থাকলো। সিকপি মালিক করা নির্দেশ দিয়েছে, ক্যালকিনের সংকেত না পাওয়া পর্যন্ত একটা গুলিও করা যাবে না, কোনো অবস্থাতেই নয়। চাপচাপ অন্ধকারে প্রকাণ্ড রাঞ্চ হাউজের কাঠামো গাঢ় এবং ভুতুরে দেখাচ্ছে। পুরো বাড়িতে মাত্র এক কামরায় বাতি জ্বলছে। দেখে মনে হচ্ছে প্রকাণ্ড কালো কুচকুচে কোনো জানোয়ারের জ্বলন্ত চোখ। ব্যাংক হাউস বা অন্য কোথাও বাতি নেই। অন্ধকারে ডুবে আছে সব। অন্ধকার রাত্রির নিঃসঙ্গতার প্রতিবাদ জানালো একটা পেঁচা। মাঝে মধ্যে ঝোপঝাড়ে চাপা শব্দ আর হুড়োহুড়ি হচ্ছে। চতুষ্পদ প্রাণীরা শিকারের আশায় ঘুরে বেড়াচ্ছে। অপেক্ষার সময়টা বড় দীর্ঘ মনে হচ্ছে মাইক পার্কারের কাছে, বড্ড ক্লান্তিকর। মনের গভীরে মেয়ের জন্যে কি যে উৎকণ্ঠা বোধ করছে তা কাউকে বলে বোঝাতে পারবে না। সম্ভবত একই দশা কারো না হলেও বোঝা সম্ভব নয়। অন্তঃস্থলে দীর্ঘ সংকল্প, জেদ ও প্রতিহিংসাও বোধ করছে সিপি রাঞ্চ মালিক। কেনই বা করবে না? সার্কেল বির সঙ্গে কয়েক যুগের শত্রুতায় সবই হারিয়েছে সে। শেষ সম্বলটিও এ মুহূর্তে কিং বেলেজারের প্রকাণ্ড রাঞ্চ হাউজের 4 দেয়ালের মাঝে বন্দী। আর কত ত্যাগ স্বীকার করতে হবে? রাজি নয় মাইক পার্কার। আজই শেষ। এসপার ওসপার করে ফেলবে। হয় জড়শুদ্ধ বেলেজারদের বিনাশ করবে, নয়তো নিজে শেষ হয়ে যাবে। প্রায় সারা জীবন ধরে অপমান, প্রবঞ্চনা, স্বজন হারানোর বেদনা, মানসিক উদ্বেগ আর দুর্দশা সয়েছে, আর নয়। বিশেষ করে যখন শেষ অবলম্বন
এবং মর্যাদাটুকু বিসর্জন দেওয়ার ঋণ সমাগত প্রায়। মাইক পার্কার ফোন করেছে, আজ এখানে যাই ঘটুক, এমিলি জীবিত বা সসম্মানে বেরোতে পারুক বা না পারুক, সার্কেল বির থাবা ঘুরিয়ে দেবে। কোনো বাধা বা অজুহাত আটকাতে পারবে না ওদের। সিপি ক্রুরা বহুদিন ধরে মুখিয়েছিল এমন একটা সুযোগ পেতে। সেটা পেয়ে উত্তেজিত ওরা। কড়াইগন্ডায় পাওনা আদায় করে নিতে অধীর হয়ে পড়েছে। একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু সংকেত আসছে না। ক্রমে অস্থির বোধ করছে সিপি মালিক। সংকেত দূরে থাক, রান্স হাউসে কিছু যে ঘটছে এমন কোনো আলামতও টের পাওয়া যাচ্ছে না। হলো কি? ক্যালকিন কি ব্যর্থ হয়েছে? রান্স হাউসের কাছাকাছি পৌঁছানোর পথে ধরা পড়ে গেছে? মনে হয় না। এমন চৌখস ও শক্তপাল্লা লোক হুট করে শত্রুর হাতে ধরা পড়বে না। হয়তো রান্স হাউসে ঢুকবার পর চূড়ান্ত লক্ষ্য অর্জনের সময় ব্যর্থ হতে পারে, এবং তেমন সম্ভাবনায় প্রবল, কিন্তু পথে নয়। ঠিকই ভিতরে ঢুকতে সক্ষম হবে সে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা কি যে কষ্টের, বিড়বিড় করল রানচান। আশঙ্কা হচ্ছে রান্স হাউসের ভিতরের খবর ভালো নয়। প্রায় 2 ঘন্টা হলো এখানে এসেছি। বেশ আগেই সংকেত পাওয়া উচিত ছিল। দিনের আলো ফুটতে দেরি আছে, মনে করিয়ে দিল বেন ব্লকার। মালিকের উৎকণ্ঠা টের পাচ্ছে সে। কিছু অনিশ্চয়তা ওর মধ্যেও কাজ করছে। জন কি তাহলে ব্যর্থ হলো? বিকল্প চিন্তা করা উচিত সেক্ষেত্রে। ধরো সংকেত আদেও এলো না, তাহলে কি করব আমরা? নিচু স্বরে জানতে চাইল সেগুন্ড। লড়াই ছাড়াই ফিরে যাব, ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সিপি মালিক। কাল সকালে সিপির দখল নিয়ে নেবে বেলেজার। বিষণ্ণ ও ভারী শোনালো তার কণ্ঠ। জনি আমাদের শেষ ভরসা। জানি না কি পরিকল্পনা করেছে ও, কিন্তু ওর সংকেত পাওয়ার পর যে মরণপণ লড়াই করব তা জানি। সর্বস্ব দিয়ে লড়ব। কাল সকালে হয় আমি, নয়তো কিং বেলেজার সূর্যোদয় দেখবে। কিন্তু একটা আঙুল তুলবার আগে যদি নিশ্চিত হতে পারি এমিলি নিরাপদে সার্কেল বি রান্স হাউস থেকে বেরিয়ে গেছে, মরতেও এতটুকু আপত্তি নেই আমার। জন খুব চাপা স্বভাবের মানুষ, বলল সেগুন্ড। পেটের কথা আমাকেও বলেনি। ও এমনই, সব খুলে বলে না। কিন্তু নিশ্চিত থাকো, বাঘের খাঁচা থেকে তোমার মেয়েকে ঠিকই বের করে আনবে জন, এবং দেরিতে হলেও সংকেত পাঠাবে। যেন দিব্য চোখে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, এমন আত্মবিশ্বাস বেনের কণ্ঠে। বিশ্বাস করতে কার না ভালো লাগবে, বিশেষ করে জনের উপর যখন এত নির্ভরশীলতা। কিন্তু তবুও নিশ্চিন্ত হতে পারছে না মাইক পার্কার। মনে অনিশ্চয়তা ও সন্দেহের দোল চাল। অপেক্ষার সঙ্গে উৎকণ্ঠা ও নিষ্ক্রিয়তা হয়েছে যত যন্ত্রণার মূল। চাউর উপর চাপ বাড়ছে, হয়তো কম, কিন্তু একই চাপ অন্যদের উপরও রয়েছে। এক ঝোপের আড়ালে অবস্থান নিয়েছে মানিকজোড়, অর্থাৎ মুডি ও ফ্ল্যাটি। সামান্য মাথা তুললে রান্স হাউসের সামনের দিকটা স্পষ্ট দেখতে পাচ্ছে। বাতাস ঠান্ডা। সিগারেটের নেশায় পেয়েছে, কিন্তু আঙুল চোষাস ছাড়া উপায় নেই। ঠান্ডায় পায়ের আঙুলও জমে যাচ্ছে। নিচু স্বরে বিরক্তি প্রকাশ করল মুডি, কণ্ঠে অসন্তোষ। বেটারা নাচের আসর শুরু করলে ভালো হতো না? আরে
সারা রাত মেহমানদের ঠান্ডার মধ্যে বসিয়ে রেখে ভোর নাগাদ নাচ শুরু করা কেমন অভদ্রতা। তাও খোলা জায়গায় বসিয়ে রেখেছে, যেখানে ক্যাম্প করবার জন্যে ন্যূনতম একটা ক্লাকলোটো নেই ক্যাটকোলোটো নেই। মুডির তামাশায় হাসবে কিনা বুঝতে পারছে না ফ্ল্যাটি। হাসি খুব সংক্রামক। শেষে যদি জোরে সোরে হাসতে শুরু করে, না, তার চেয়ে গম্ভীর থাকাই চেয়েও। ক্লাটকো আছে তো, একটু পিছনে দেখে এলাম। যাও না, বিছানা করে শুয়ে পড়ো, সময় মতো জাগিয়ে দেব তোমাকে। নাকি লিলি ফুলের মতো তোমার নরম ও সতেজ চামড়া কেটে যাওয়ার ভয় পাচ্ছ? আলতোভাবে উরুতে চাপ্পড় মারল মুডি। মাকুসা পেয়েছ নাকি দু একটা? নিরীহ সুরে জানতে চাইল সে। আরে না, ওটা কি? হ্যাঁ, ট্যারান্টুলা, তবে বেশ ছোট। নির্বিকার স্বরে মিথ্যা বলল মুডি। টের পেল ওর পেয়ারের দোস্ত দুই বুট দাবড়ানি শুরু করে দিয়েছে। মনে মনে একচোট হেসে নিল সে। জানে বিষাক্ত ওই পোকার ব্যাপারে অসম্ভব ভীতি রয়েছে ফ্ল্যাটির। যদি ঠুস করে কামড়ে দেয় আমাকে কিন্তু বলো, মালিশ করে দেব। না, এর চেয়ে বরং পিঁপড়ার কামড় খাওয়া ভালো, শঙ্কিত স্বরে বলল ফ্ল্যাটি। স্যাম ক্লাফলিন বন্ধুর সাহায্য নেয়ার ব্যাপারে খুব আগ্রহী মনে হলো না। আচ্ছা, হতছাড়া রাতটা কি শেষ হবে না কখনো? নিশ্চয় হবে। আর সূর্যালোকিত একটা দিনই আসবে। ব্যাটল মাঠের পেছনের আকাশ ধূসর হতে শুরু করেছে। ঘিরে থাকা পর্বত শৃঙ্গগুলোকে রূপালি আদল দিয়েছে, কিন্তু নিচের উপত্যকা এখনো কালির সাগর। দু একটা পাখির কিচিরমিচিরে ভোরের বার্তা। হঠাৎ তীক্ষ্ণ স্বরের প্রলম্বিত একটা চিৎকার শোনা গেল। নিস্তব্ধ উপত্যকার সর্বত্র ছড়িয়ে পড়ল। ব্যাংক হাউজে প্রাণের সঞ্চার হলো। আলো জ্বলে উঠল। একটা দরজা খুলে গেল। গাঢ় কয়েকটা অবয়ব ছুটে গেল রাঞ্চ হাউজের ওপাশের উঁচু ঢালের দিকে। চিৎকারটা ওখান থেকে ভেসে এসেছিল। সিপি কুরুরাও শুনতে পেয়েছে এবং এর মানেও ধরতে পেরেছে। চেঁচিয়ে কুরুদের সাহায্য চেয়েছে কিং বেলেজার। ঠায় বসে পরিস্থিতি দেখছে সিপি কুরুরা। সংকেত পাওয়া পর্যন্ত অপেক্ষা করবার কঠিন নির্দেশ আছে ওদের উপর। নিচু স্বরে খিস্তি করল মাইক পার্কার। বুঝতে পারছে না কি করবে। আমার মনে হয় জন ধরা পড়ে গেছে, শঙ্কিত স্বরে বলল সিপি মালিক। আমরা এখন কি করব বেন? আদেও কোনো সংকেত পাবো কিনা তাই বুঝতে পারছি না। সবুর করো, বলল ছোটখাটো মানুষটি। যদিও সিদ্ধান্তটা তার নিজেরও পছন্দ হচ্ছে না। জনের যদি আমাদেরকে দরকার হয় সময় মতো সংকেত জানাবে, কিন্তু পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে ও নিজেই বোধহয় মহাবিপদে পড়ে গেছে। বুঝতে পারছো না সার্কেল বির সব লোক বের হয়ে গেছে। একা কি করবে সে ওদের বিরুদ্ধে? আমরা যদি যোগ দিই হয়তো কিছুটা হলেও সমান সমান হবে লড়াইটা। ঢালের সবচেয়ে উঁচু জায়গায় কি হচ্ছে বোঝা যাচ্ছে না এত দূর থেকে, কিন্তু ওটাই যেন সব ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে এখন, যেন মৌচাক। কারণ মৌমাছির মতো সব সার্কেল বি ক্রু ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে সেদিকে। পরনের কাপড়ের দিকে খেয়াল নেই কারো, কিন্তু সঙ্গে অস্ত্র নিতে কেউ ভুল করেনি। শোরগোল তুলেছে সার্কেল বি ক্রুরা। চেঁচামেচি, ডাকাডাকি, চিৎকার আর কিং বেলেজারের তর্জন গর্জনে আসলে যে পরিস্থিতি কি বোঝা মুশকিল হয়ে পড়েছে উন্মুখ হয়ে অপেক্ষামান সিপি ক্রুদের জন্যে। তারপর হঠাৎ সেই বহুল প্রতীক্ষিত ডাকটা শোনা গেল। প্রথমে একবার, তারপর আবার। অ্যাপাচিদের
রণহংকার। এবার পাওনা মিটিয়ে দেব ওদের, চাপা স্বরে ঘোষণা করল মাইক পার্কার। বিস্ময়ের ব্যাপার, নির্দেশ দেওয়ার সময় একটুও কাঁপল না কণ্ঠ। একেবারে নিরাবেগ ও নিরুদ্বিগ্ন স্বরে, যেন যুদ্ধের ময়দানে কমান্ড দিয়েছে সেনাবাহিনীর কোনো অফিসার। আসলে সে একজন লড়াকু মানুষ, জীবনে বহু লড়াই করেছে। একটু আগে পর্যন্ত যতই অনিশ্চয়তায় থাকুক, তা কেটে গেছে ওই সংকেত পেয়ে। এখন সে মুন্সিয়ানার সঙ্গে সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে লড়বে। সম্মুখ সমরে শত্রুর চরম পাশ্চিত্য নিশ্চিত করবে। প্রায় একই সঙ্গে গুলি চালালো সিপি ক্রুরা। ঢালের উপর থাকা সার্কেল বি ক্রুদের তেমন ক্ষতি হলো না। মাধ্যাকর্ষণের জন্যে বুলেটের গতি ও দিক বদলে গেছে, যার নিখুঁত হিসাব করতে পারেনি বেশিরভাগ সিপি ক্রু। তবে একেবারে ব্যর্থ হয়েছে তাও বলা যাবে না। দু একজনের শরীরে বিঁধেছে বুলেট। আর যা হয়েছে, কয়েক মুহূর্ত পর দেখা গেল খোলা জায়গাটা ফাঁকা হয়ে গেছে। উধাও হয়ে গেছে সব সার্কেল বি রাইডার। কেউ কেউ গা ঢাকা দিয়েছে আশপাশে, তবে বেশিরভাগ রানস হাউসে গিয়ে ঢুকেছে। শুধু একজনকে দেখা গেল রানস হাউসের উল্টো দিকে দৌড় দিয়েছে। আচমকা থমকে দাঁড়ালো সে, যেন পিছন থেকে টেনে ধরেছে কেউ। তারপর কাটা কলা গাছের মতো ধপাস করে পড়ে গেল, নিথর পড়ে থাকলো। একজন খতম, উৎফুল্ল স্বরে বলল মোদি। দেখলে তো ফ্ল্যাটি, ব্যাটাকে আমিই সাবার করেছি, এবং তাও ছুটন্ত অবস্থায়। আমি যা বলেছি তাই তো, নতুন কিছু বলনি, উম্মার স্বরে বলল স্যাম ক্লাফলিন। ও যদি দাঁড়িয়ে থাকতো তাহলে। আচ্ছা, একটা কথা ভুলে যেও না, ক্যাটক্লোগুলো মোটেই বুলেট প্রুফ নয়, কিংবা তুমিও নাও, সতর্ক করল মোদি, গলা বাড়িয়ে উকি দিল। আশায় আছে দ্বিতীয়বার গুলি করবার সুযোগ পাবে। কিন্তু ততক্ষণে আড়াল নিয়েছে সার্কেল বি ক্রুরা। কাছাকাছি আছে। লড়াইয়ের প্রথম ধাক্কায় বুঝে গেছে আসলে কোথায় দিতে হবে মনোযোগ। তাই বেশিরভাগ এখন সিপি ক্রুদের টার্গেট হিসাবে পেতে উদ্গ্রীব হয়ে পড়েছে। শত্রুকে দেখতে না পেলেও রাইফেলের মাজল ফ্লাশ দেখে গুলি শুরু করলো তারা, এবং অস্ত্রে নিজেদের অনায়াস দক্ষতা প্রমাণ করল। দিনের আলো ফুটতে শুরু করেছে। নিজেদের দুর্বল অবস্থান উপলব্ধি করতে পারছে মাইক পার্কার। পাতলা ঝোপ গুলি ঠেকাতে পারছে না। উপরন্তু ক্রমে দিনের আলোয় ওদের পরিষ্কার দেখতে পাবে সার্কেল বি ক্রুরা। ঢালের উপরে রয়েছে বলে স্পষ্টই দেখতে পাবে। নাজুক অবস্থায় পড়ে যাবে ওরা, বিলক্ষণ টের পাচ্ছে মাইক পার্কার। খোলা জায়গা পেরিয়ে রাঞ্চ হাউজে হামলা করা বা ঢুকে পড়া সেফ আত্মহত্যার সামিল হবে। তবে একটা ব্যাপারে স্বস্তিতে রয়েছে সিপি মালিক, এমিলি নেই ভিতরে। সেক্ষেত্রে যেভাবেই হোক সার্কেল বিকে মনে রাখবার মতো একটা শিক্ষা না দিয়ে এখান থেকে যাবে না। এখন আর অন্ধের মতো গুলি করছে না কেউ, বরং নিখুঁত লক্ষ্যভেদের সামর্থ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ হুট করে হয়তো প্রতিপক্ষের একটা অস্ত্র গর্জে উঠেছে, কিংবা কোনো ঝোপ বা ছায়ার নড়াচড়া, যা লুকিয়ে থাকা মানুষের উপস্থিতি নির্দেশ করে। স্বল্প সময়ের মধ্যে অনুমানের উপর বা মাজল ফ্লাশ দেখে ওই অবস্থানে গুলি করা লাগছে। এক্ষেত্রে সফল হওয়ার জন্যে ভাগ্যের চেয়ে বরং অস্ত্রের দক্ষতা বেশি ভূমিকা রাখছে। একই অবস্থানে পড়ে থাকতে থাকতে পায়ের পেশিতে ঝিঝি ধরে গিয়েছিল মরির। অবস্থান পরিবর্তন করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেল কাদের পাল্লায় পড়েছে। মুহূর্তে ছুটে এলো একটা গুলি। গুঙিয়ে উঠল ও। কি হলো? ঝোপের অন্য পাশ থেকে উদ্বিগ্ন স্বরে জানতে চাইল ফ্ল্যাটি। গুলি লেগেছে নাকি? উত্তর না পেয়ে ভরকে গেল। মরে গেলে কথা বলছো না যে?
কথা বলল মুডি। অনর্গল গালাগালের তুবড়ি ছুটিয়েছে। ক্যাটগুলো ঝোপ, সার্কেল বে রাইডার আর আবহাওয়ার সাপসাপান্ত করছে। কথা থেকে ফ্ল্যাটি আসল ঘটনা জানতে পারল। ক্যাটগুলো ঝোপে লেগে কাটার তুবড়ি ছুটিয়েছে গুলিটা, আর কয়েকটা কাটা এসে পড়েছে মুডির গালে। টানা শুনে গেল স্যাম ক্লাফলিন। উত্তরে কিছু বলল না। শেষে মুডি থামবার পর বলল, বুঝেছি, কাটার ঘা খেয়েছ, কিন্তু জানটা তো আস্ত আছে এখনো। সঙ্গে সঙ্গে গালাগাল শুরু হলো আবার। প্রথমবারই তো বুঝেছি, অতবার বলতে হবে না, আপোষের সুরে বলল ফ্ল্যাটি। বলো তো গুলিটা কোত্থেকে এসেছে? এবার ওই বেটার সঙ্গে তর্ক করা যাক। বামের শেষ জানালা থেকে, গজগজ করল মুডি। দুজনে মিলে টার্গেটে অসংখ্য বুলেট পাঠিয়ে দিল। জানালার কাছে হাঁটু করে বসে থাকা সার্কেল বি ক্রুর হ্যাট মাথা থেকে উড়ে গেল এক বুলেটে। অন্য একটা বুলেট তার কাঁধ ফুটো করে চলে গেল। ক্রুব্ধ আক্রোশে জানালার গরাদ দিয়ে রাইফেল বের করল সে, পাল্টা গুলি করবে। কিন্তু আরেকটা বুলেট এসে ঠোকর খেল রাইফেলের বাটে। কিস্তি করে হাত থেকে রাইফেল ছেড়ে দিল সে। পিছিয়ে গেল অপেক্ষাকৃত নিরাপদ অবস্থানে। ব্যান্ডেজও বাঁধতে হবে। প্রাণে বাঁচলেও নির্ঘাত ব্যাটার মনে জমের ভয় ধরিয়ে দিতে পেরেছি। নিঃশব্দে হাসল ফ্ল্যাটি। জবাব দিল না মুডি। নিবিষ্ট মনে গালের চামড়া থেকে কাটা খসাচ্ছে। কাজটা করতে গিয়ে ব্যথা পাচ্ছে বলে ফের গজগজ করতে শুরু করেছে। মনোযোগ দিয়ে শুনল ফ্ল্যাটি। বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করল মুডির গালাগালের স্টক যথেষ্ট সমৃদ্ধ। এ ব্যাপারে তাকে বিশেষ বাহবা দিতেই হবে। 24 ভয়ঙ্কর যন্ত্রণাকর একটা অনুভূতি নিয়ে চেতনা ফিরে পেল জন ক্যালকিন। কেউ একজন ওর মাথাটা ধরে মেঝে বা মাটির সঙ্গে ঠুকছে, এবং এর ফলে প্রতিবার তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ছে মগজে, যেন ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণ হচ্ছে। মিনিট কয়েক পেরিয়ে যেতে স্থানকাল সম্পর্কে ধারণা পেল ও। মস্তিষ্ক মানিয়ে নিয়েছে। মাথায় যন্ত্রণা হলেও আদপে কেউ ওর মাথা ঠুকছে না, বরং শব্দটা হচ্ছে অন্য কোথাও, বাইরে। সিপির সঙ্গে সার্কেল বির লড়াই চলছে পুরোদমে। থেকে থেকে গুলির শব্দ ভেসে আসছে। সার্কেল বি রাঞ্চ হাউজের এ কামরায় একাই আছে ও। উঠে বসতে গিয়ে টের পেল বেঁধে রাখা হয়েছে ওকে, হাত পা দুই বাঁধা। এমিলি পার্কারকে যে কামরায় বন্দি করে রাখা হয়েছিল সেখানেই আছে। এমিলি আর লুস কি পালাতে পেরেছে? সম্ভবত নিরাপদে সরে যেতে পেরেছে ওরা, ভাবছে জন। নইলে লড়াই করতো না পার্কার, বরং মেয়ের নিরাপত্তার কথা ভেবে আপোষ করত। কিন্তু কথা হচ্ছে, ধরবার সঙ্গে সঙ্গে ওকে মেরে ফেললো না কেন বেলেজার? কি চিন্তা করে বাঁচিয়ে রেখেছে? সে নিশ্চয় জানে জন খুবই বিপজ্জনক মানুষ। ওকে আটকে রাখা কঠিন হবে। সম্ভবত পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে ওকে দিয়ে রফা করবার ধান্দায় আছে, কিংবা অমন কিছু। একটু পরপর রাইফেলের গর্জন শুনতে পাচ্ছে। ঠায় পড়ে থাকলো জন। কতক্ষণ পেরিয়ে গেছে জানে না, তবে জানালা দিয়ে আসা আলো দেখে অনুমান করল পুরোপুরি সকাল হয়ে গেছে। সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে লড়াই চলছে দুই পক্ষে। কে জানে কার কতটা ক্ষতি হলো। হঠাৎ দরজার বাইরে হালকা পদশব্দ শুনতে পেল জন। কেউ বোধহয় চুপি চুপি চলে এসেছে। ওকে খুন করতে এসেছে। মাসাহ লুস, তুমি আছো এখানে? নিচু শঙ্কিত স্বরে জানতে চাইল কেউ। মহিলা, তার মানে সিন্ডি হবে, নিগ্রো কুক। লুসের কাছ থেকে এ মহিলার কথা শুনেছে জন।
ঝড়ের বেগে ভাবনা চলছে মাথায়। অচেনা কণ্ঠ শুনতে পেলে নিশ্চয় ভয় পেয়ে চলে যাবে মহিলা, তাই গোঙানির মতো শব্দ করল। অনুমানটা সঠিক বলে প্রমাণিত হলো। দরজার তালায় চাবি ঘুরানোর শব্দ হলো। পরক্ষণে কবাট ঠেলে ভিতরে প্রবেশ করল মহিলা। মাংস কাটবার একটা ছুরি সিন্ডির হাতে। বিছানার উপর দৃষ্টি পড়তে থমকে গেল সে। বিভ্রান্ত চাহনি ফুটে উঠল ক্ষণিকের জন্যে, তারপর পিছিয়ে যেতে উদ্যত হলো। তুমি তো মাছাও লুস নও, অস্ফুট স্বরে বিস্ময় প্রকাশ করল মহিলা। কিন্তু আমি ওর বন্ধু, এসেছিলাম ওকে সাহায্য করতে, কিন্তু নিজেই ধরা পড়ে গেছি। ব্যাখ্যা করল জন। তুমি নিশ্চয় সিন্ডি। লুস তোমার কথা বলেছে আমাকে। আমার বাঁধনগুলো কেটে দাও। তুমি আমাকে মুক্ত করেছ, জানতে পারলে খুবই খুশি হবে লুস। আবারও বিভ্রান্ত হয়ে পড়ল মহিলা। বুঝতে পারছে না কি করবে। ভয় ও শঙ্কা ফুটল মুখে। বিড়বিড় করে বলল কি যেন। শেষে এগিয়ে এসে জনের বাঁধন কাটতে শুরু করলো। হাত কাঁপছে সিন্ডির। পায়ের বাঁধন কাটা হতে দ্রুত উঠে বসল জন। দুহাত এগিয়ে দিল মহিলার দিকে। মুক্ত হওয়ার পর খুলি হাতড়ালো। প্রমাণ সাইজের একটা আলো তৈরি হয়েছে চাঁদিতে। ওটাই লাগাতার ব্যথা করছে। একটু পর নরক ভেঙে পড়বে এখানে, তাগাদার সুরে বলল জন। তার আগেই এখান থেকে কেটে পড়তে হবে। যা করেছি এজন্যে আমাকে নির্ঘাত খুন করবে কিং। নিখাত আতঙ্ক মহিলার চোখে ঢোক গিলছে ঘন ঘন। তোমার ব্যাপারে চিন্তা করবার সময় আপাতত নেই ওর। সিন্ডিকে আশ্বস্ত করবার প্রয়াস পেল জন। এ মুহূর্তে বাইরে মহা ব্যস্ত সে। চলো, দেরি করা যাবে না। নিঃশব্দে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো ওরা। রাইফেলের গর্জন আর বাড়ির দেয়ালে বুলেট বিদ্ধ হওয়ার ভোঁতা শব্দে বোঝা যাচ্ছে লড়াই চলছে সমানে। সিপির উপর চড়াও হতে পারেনি সার্কেল বি। লিভিং রুম পেরিয়ে যাওয়ার সময় এক ক্রূর গোঙানি আর তীব্র খিস্তি জানিয়ে দিল মাত্রই ঠিকানা খুঁজে পেয়েছে একটা বুলেট। হয়েছে কি? কর্কশ্বরে জানতে চাইল একজন। জনের দেনা পাওনা শেষ। কিংয়ের কাছ থেকে বোনাস নিতে হবে না আর। উত্তেজিত স্বরে বলল কেউ। গলা ফুটো করে চলে গেছে বুলেট। একটু আগেও বলেছি অত ঝুঁকি নিও না। হুটহাট মাথা তুলবার দরকার কি? কিন্তু আমার কথা শুনল না। বাইরের ওই লোকগুলো তো তামাশা করতে আসেনি এখানে, আর গুলিও ছুটতে জানে। পেছনের দরজা খোলাই পেল ওরা। পাহারায় নেই কেউ। একটু দূরে এক চিলতে খোলা জায়গা পেরিয়ে ব্যাটল বাটের ঢাল শুরু হয়েছে। বেশ খাড়া, তাই কিং বেলেজার নিশ্চিন্তে ছিল যে ওদিক থেকে আক্রান্ত হবে না। হবে কি করে? কেউ অত উঁচু ঢালে উঠতে পারলে তো। চারপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি চালালো জন। দৃষ্টিসীমায় কাউকে দেখতে পেল না। বাড়ির সামনে অবস্থান নিয়েছে প্রতিপক্ষ, তাই সেদিকে সমস্ত মনোযোগ দিয়েছে সার্কেল বি ক্রুরা। পিছন থেকে আক্রান্ত হওয়ার ভয় করছে না। বাড়ি থেকে বেরিয়ে এলো জন। ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে এক ছুটে চলে এলো ঝোপের পেছনে। স্বস্তির হাঁপ ছাড়ল। হাতে পিস্তল নিয়ে ইশারা করলো সিন্ডিকে। কাবার দেবে নিগ্রো মহিলাকে। বিপদ ঘটল না এবারও। নিরাপদে ওর পাশে পৌঁছালো সিন্ডি। এবার নিরাপদ তুমি সিন্ডি, তাকে বলল জন। গোলাগুলি থামা পর্যন্ত এখানেই অপেক্ষা করো। নিজেকে নিয়ে ভেবো না। এর চেয়ে ঢের সুস্থ পরিবেশে চাকুরি করবে তুমি। চিন্তা করো না মাসাহো, তোমার কথা মতো কাজ করব। চুপসে গেছে মুখ। মনের ভয় এখনো কাটেনি। ঝোপের আরো ভিতরে ঢুকে গেল মহিলা। একেবারে হাল ছেড়ে দিয়েছে। ভাগ্যের হাতে সঁপে দিয়েছে নিজেকে।
ঝোপঝাড়ের আড়ালে বাড়ির সামনের দিকে এগিয়ে চলল জন। সরাসরি যেহেতু যাওয়ার উপায় নেই, অর্ধ বৃত্তাকার পথে রাঞ্চ হাউসকে পাশ কাটিয়ে যেতে হবে। আশপাশে কিচিরমিচির করছে পাখিরা। গাছপালার ফাঁক ফোকর গলে মাটিতে নেমে এসেছে সূর্যের তেরসা তেরসা আলো। ঝিরঝিরে বাতাসে গাছের পাতা নড়ছে বলে সূর্যের আলো নড়ছে, যেন লুকোচুরি খেলছে মাটির সঙ্গে। ঝর্ণা থেকে নেমে আসা শীর্ণ ক্রিক পেরোনোর সময় দেখল সেখানে পানির বুদ বুদ উঠছে। তিক্ত হাসি ফুটল জনের মুখে। মাত্র 100 গজ দূরে কিছু মানুষ একে অন্যকে খুন করতে মরিয়া হয়ে পড়েছে, অথচ প্রকৃতি এখানে কত স্বাভাবিক ও প্রাণচাঞ্চল্যে ভরা। আকাশে বড়সড় চক্কর কাটছে একটা প্রকাণ্ড শকুন। আরেক খুনি, আনমনে ভাবল জন। তবে শেষ পর্যন্ত ওটা বেঁচে থাকবে, ওরাও বাঁচবে, যদি কিং বেলেজারকে উচিত শিক্ষা দিতে পারে। ঢালু পথ ধরে সেজ ঝোপসারির পিছনে চলে এলো জন। এখান থেকে রান্স হাউসের বারান্দা স্পষ্ট চোখে পড়ে। সামনের খোলা জায়গা ফাঁকা। 100 গজ দূরের ঝোপঝাড়ের আড়ালে অবস্থান নিয়েছে সিপি কুরুরা। এক জানালায় নড়াচড়া চোখে পড়ল জনের। ভিতর থেকে কেউ একটা লাঠি ঠেলে দিয়েছে বাইরে। লাঠির এ প্রান্তে পুরানো ও মলিন সাদা কাপড় বাঁধা, সম্ভবত চাদর বা অমন কিছু। সন্ধির প্রস্তাব। চড়া একটা কণ্ঠ শোনা গেল। এই পার্কার, হাঁক ছাড়ল কেউ। কথা আছে তোমার সঙ্গে, শুনতে রাজি আছো? বলে ফেলো। এদিক থেকে সাড়া দিল রানচার। পড়ছে বেরিয়ে এলো সেন বেলেজার। নিরস্ত্র সে, কিন্তু বড় ভাই কিং এর মতোই উদ্যত প্রকাশ পাচ্ছে চলাফেরায়। বারান্দার রেইলে দুহাত রেখে ঝুঁকে এলো সে। না দেখা শত্রুদের মুখোমুখি হলো। মুখ দেখেই বোঝা যাচ্ছে এতটুকু ভীত নয়। তাচ্ছিল্যপূর্ণ হাসিতে ভরা মুখ, তবে তাতে যেন কলঙ্ক মেখে দিয়েছে রক্তের দাগ। কণ্ঠ কর্কশ ও দম্ভে ভরা, বেলেজার মাত্রই যেমন হয়। তোমার ফোরম্যান এখন আমাদের কবজায়, পার্কার, বলল সেন। হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে দোতলায়। ওর চাঁদমুখ যদি এ জীবনে দেখতে চাও জীবিত অবস্থায়, তাহলে এখনই লড়াই বাদ দিয়ে ভেগে পড়ো। দ্বিতীয়বার কিন্তু এ কথা বলবো না, যা বলেছি। রান্স হাউসের ডান পাশে গুল্ম জাতীয় গাছের ঝোপ। ওখান থেকে গর্জে উঠল একটা রাইফেল। ঝাঁকি খেলো সেন বেলেজারের দেহ। পড়ে যাচ্ছে। বাতাস খামচে ধরে ভারসাম্য রাখতে চাইল সে, কিন্তু টলমল পায়েও সামলে নিতে পারল না। প্রথমে রেইলের উপর পড়ল দেহটা, তারপর এপাশে মাটির উপর। পড়ে আর নড়ল না। ক্রুব্ধ শোরগোল উঠল রান্স হাউসে। হইচই শুরু করেছে কুরুরা। বাপ মা তুলে গালাগাল করছে প্রতিপক্ষকে। মাইক পার্কারের কণ্ঠ সবকিছুকে ছাড়িয়ে গেল। গুলিটা করল কে? প্রচণ্ড ক্ষেপে গেছে রানচার। খোদার কসম, যে এই কাজটা করেছে আমি নিজ হাতে তাকে ফাঁসিতে চড়াবো। চিতার ক্ষিপ্ততায় এক জানালা দিয়ে বেরিয়ে এলো কিং বেলেজার। দৌড়ে চলে এলো পোস্ট সারিয়ে। তারপর ভাইয়ের লাশ তুলে নিল। সমানে গালাগাল করছে পার্কারকে। ক্যালকিনের মৃত্যু পরোয়ানায় সই করছে পার্কার। ক্যালকিনের মৃত্যু পরোয়ানায় সই করলে পার্কার, কর্কশ্বরে ঘোষণা করলো সার্কেল বি বস। এইমাত্র যা করলে তা শুধু তোমার মতো কাপুরুষ ও নিকৃষ্ট লোককেই মানায়। তোমার সঙ্গে লড়াই করবার রুচিও আর নেই আমার। লাশটা কাঁধে তুলে নিয়ে ধীর পায়ে ভিতরে চলে গেল সে। একটু পর জানালা দিয়ে বের করে দেয়া লাঠিটা ফেরত নিল। বিস্ময়ে হতবাক ও বিমুগ্ধ হয়ে গেছে সার্কেল বি কুরুরা।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনার তাৎপর্য বুঝতে পারলেও আদৌ কে এর হোতা বুঝতে পারছে না। পাশাপাশি অবস্থান নেওয়া কুরুরা একে অন্যের দিকে চাইছে। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার, কিং, চড়াসরে ঘোষণা করল মাইক পার্কার। ওই জঘন্য কাজ যেই করে থাকুক, সমুচিত শাস্তি পাওনা হয়েছে সে, এবং পাবেও। আমি নিজ হাতে এর বিচার করব। উত্তরে বিকারগ্রস্ত মানুষের একটা হাসি শোনা গেল। সেগুন্ডের দিকে ফিরল মাইক পার্কার। অসহায় দেখাচ্ছে মুখ। এখন কি করব বলো তো? বুঝতে পারছি না কোন হারামি এক জঘন্য কাজটা করেছে। ক্রুদের সম্পর্কে যতটা জানি, কারো এমন করবার কথা নয়। হৃদয় বিদারক হৃদয় বিদারক ঘটনাটা শুধু দুজন মানুষকে বিমুগ্ধ করেনি। এদের একজন আসল খুনি, আর দ্বিতীয়জন জন ক্যালকিন। ভাগ্য নেহাত সুপ্রসন্ন যে জঘন্য হন্তারকের সঙ্গে ওর দূরত্ব মাত্র কয়েক গজ। হঠাৎ রাইফেলের ব্যারেলে সূর্যের আলোর প্রতিফলন দৃষ্টি কেড়ে নিয়েছে ওর। সঙ্গে সঙ্গে সেদিকে মনোযোগ দিয়েছে, কিন্তু বুঝতে পারেনি এর পরিণতিতে কি ঘটতে চলেছে। জন ভেবেছিল সিপির কোনো ক্রু হবে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে পা বাড়ালো ও। সামনে পিকলি পেয়ারের বাধা। বড় বড় কাটা এড়িয়ে উদ্দিষ্ট জায়গায় পৌঁছাতে সামান্য দেরি হয়ে গেল। তবে খুব বেশিও দেরি হয়নি। দেখল খুনির রাইফেলের মাজল থেকে এখনো ধোঁয়া উঠছে। দ্রুত পায়ে পিছনের ঝোপের আড়ালে হারিয়ে গেল সে। কাজ খতম, আর থাকবার কি দরকার। স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকল জন। সেন ব্লেজারের খুন দেখে যতটা না বিস্মিত হয়েছে, তার চেয়েও বেশি চমকে গেছে খুনিকে দেখে। মার্শাল, বিড়বিড় করল, বেটার মতলবটা কি? সৃষ্টকে অনুসরণ করবার তাগিদ বোধ করল না জন, বরং মাইক পার্কারকে নিজের মুক্ত হওয়ার খবর জানানো বেশি জরুরি মনে করেছে। ঢাল ধরে দ্রুত পা চালালো ও। তবে সতর্ক যাতে দূরে রাঞ্চ হাউস থেকে কারো দৃষ্টি আকৃষ্ট না হয়। যদিও দূরত্বের কারণে কেউ ওকে দেখতে পাবে না কিংবা লক্ষ্যভেদও করতে পারবে না, তবুও সাবধানের মান নেই। দলের কাছে পৌঁছালো জন। দেখল কুরুদের জিজ্ঞাসাবাদ করছে রানচার। জানতে চাইছে সেন বেলেজারকে কে গুলি করেছে। আন্দাজের উপর ভাওতা মারছে বেলেজার। রানচারকে বলল জন, সে এখনো জানে না আমি বেরিয়ে এসেছি। উপরতলায় বন্দি আছে মনে করে ধাপ্পা মারছে। তুমি ওকে সত্যটা জানিয়ে দিতে পারো। এগিয়ে এসে জনের পিঠ চাপড়ে দিল বেন ব্লকার। চোখে স্বস্তি আর আনন্দ। শুধু সেই নয়, সব ক্রুদের চোখে মুখে উল্লাস। মনে মনে তারা গর্বিত। মালিকের দিকে ফিরল সেগুন্ড। বলেছি না, ও ঠিকই ফিরে আসবে। ওর জান হচ্ছে বেড়ালের মতো, আর অসংখ্য প্রাণ। একটা গেলে অন্যটা ভর করে শরীরে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। হাতের চেটো দিয়ে মুছল মাইক পার্কার। এগিয়ে এসে জনকে আলিঙ্গন করল। ওহ, কি যে স্বস্তি পেলাম তোমাকে দেখে। জনের হাত ধরে ঝাঁকিয়ে দিল সে। এমিলির কি খবর? লুসের সঙ্গে নিরাপদে আছে ও। মুহূর্তের জন্য আধার ঘনালো পার্কারের মুখে। তারপর বোধহয় জনের কথার তাৎপর্য বুঝতে পারল। মাথা ঝাঁকালো সে। তাহলে এবার কাজটা শেষ করা যাক বয়েজ। এখন আর কোনো পিছুটান নেই। বেলেজারের হাতেও বাড়তি তাস নেই। সমান সমান হয়ে গেছে।